আজকে যশোরে যে ঘটনাটা ঘটে গেছে, যশোর ৪ বাগারপাড়া অভয়নগর আসন, আমি দল মত বুঝি না, সাদাকে সাদো কালোকে কালো বলতে আমি পছন্দ করি। আজকে যে ঘটনাটা ঘটেছে গোলাম রসুল স্যারের পরিবারের সাথে, স্যার আমার আমি যখন হামিদপুর আলিয়া কলেজে পড়তাম, স্যার আমার স্যারের ওয়াইফও আমার ম্যাম, আমি তাদের কাছে পড়ছি, তাদের সান্নিধ্যে আমি এসেছি। গোলাম রসুল স্যারকে তেমন পাইনি, কিন্তু আশুরা শারমিন ভিনা, সে হচ্ছে আমাদের এই মনিরামপুরের মেয়ে, যে গোলাম রসুল স্যারের ওয়াইফ। তো আজকে তার সাথে যেটা ঘটেছে পুরোপুরি একেবারে মানে কি বলবো, একটা খুবই বাজে একটা কাজ ঘটেছে। আমি দল মত কিছু বুঝি না। অনেকে আসবেন এখন আমাকে গালাগালি করবেন যে তুমি জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছো কেন। আমি দল মত কিছুই জানি না। আমি ব্যক্তি গোলাম রসুলকে চিনি, ব্যক্তি আশুরা শারমিন ভিনাকে চিনি, যাদের দ্বারা আজ পর্যন্ত আমার জানা মতে কারোর কোনো ক্ষতি হয়নি। আজকে স্যার তার মেয়েকে বাঁচানোর জন্য যেভাবে একজন এমপি হয়ে নিজে মার খাইলো, আমার একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে লজ্জার। যশোরের এমপি গোলাম রসুল সাহেবের আজকের যে বক্তব্যটি, সুবহানাল্লাহ, তিনি বলেছেন, দেখেন আমার মেয়েটি অসুস্থ, বাড়ির সামনে মাদ্রাসা, মহিলা এসেছে, এলাকা কিছু মানুষ এসেছে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার কাছে শত শত আমাদের সাংগঠনিক ভাইয়েরা ফোন করেছে, আমি সবাইকে আসতে নিষেধ করেছি। কেন? যে তারা যদি আসে এখানে একটা ঘটনা ঘটবে, রক্তপাত হবে, মেয়েরা আছে, মাদ্রাসার ছাত্রদের গার্জিয়ানরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, আবার কিছু রাজনৈতিক কর্মী ষড়যন্ত্রকারীরা আছে। এখন এর মধ্যে আমি যদি আবার আমার ওইসব লোকদেরকে ডেকে এনে এখানে একটা দাঙ্গা হাঙ্গামা হয়, রক্তপাত হবে, মানুষের যদি ক্ষতি হয়, তখন পুরা দায় দায়িত্ব এমপি সাহেবের উপর আসবে, যে এমপি সাহেব তার লোকদেরকে ডেকে এনে এখানে মাইর খাওয়াইছে, মাদ্রাসায় হামলা করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি এটা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যা ক্ষতি হয় আমার হোক, আমার মেয়ের উপর আক্রমণ হয়েছে, আমার উপরে হয়েছে, আমার পরিবারকে অসম্মান করা হয়েছে, তা এটা আমার উপরেই হয়ে যাক। সাময়িকভাবে আমার বদনাম হলে পরবর্তীতে কিন্তু জিনিসটা মানুষ বুঝবে, আমি পরিষ্কার করব। দেখুন, এটাই কিন্তু একজন অভিজ্ঞ, দক্ষ, মোত্তাকি, বয়স্ক মানুষের মূল্যায়ন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে প্রায় আমি 12 ঘন্টা বাসা অবরুদ্ধ ছিলাম। আমার বাসা কিছু শৃঙ্খল যুবক যারা ভাঙচুরও করেছে। আমার বাসার সামনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা তো শরিয়া, একটা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অবদান রেখেছিলাম। মালিক কর্তৃপক্ষ সব কিছুই জানে। মাদ্রাসার বিভিন্নভাবে কালেকশন করে সহযোগিতা করা, মসজিদের এসি কিনে দেওয়া, সহযোগিতা করা, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। আমি সার্বিক সহযোগিতা করেছি, এলাকার সকল মানুষ সেটা জানে। কিন্তু গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো। আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, রিং ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যশোর ৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে যে হামলা করা হয়েছে এবং তার পরিবারের উপর যে আক্রমণটা করা হয়েছে, এই বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতেছে। আমরা আগে এটা বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝতে পারলাম। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন, তার একজন ছাত্রী তিনি এসে কিছু কথা বললেন এবং মাওলানা ফখরুদ্দিন আহমেদ আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গোলাম রসুল সাহেব এত একজন ধৈর্যশীল মানুষ, দলীয় নেতাকর্মীরা তাকে ফোন দিয়েছে যে আমরা যাব এবং ওদেরকে হটিয়ে দেবো, কিন্তু তিনি বলছেন না, আসার দরকার নেই। দলীয় নেতাকর্মীরা, জামাত শিবিরের নেতাকর্মীরা যদি ওখানে আসে তাহলে আরও বিশৃঙ্খলা হবে, কারণ তারা পরিকল্পিতভাবে এসেছে এবং মাদ্রাসার হয়তো শিক্ষক ছাত্রদেরকে যদি মারে তাহলে আরও এই বিষয়টা আরও হয়ে যাবে। এই কারণে তিনি ধৈর্য ধরে এই এটা ডিফেন্ড করেছে। তো পরবর্তীতে কিন্তু সবগুলো সত্য বাইরে বের হয়ে আসতেছে এক এক করে, কারণ জামাত ইসলামী এটা হ্যান্ডেল করতে পেরেছে। তো প্রিয় দর্শক, গোলাম রসুল সাহেবের যে ছাত্রীটা আছে তিনি কি কথা বলেছেন সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং গোলাম রসুল সাহেব পরবর্তীতে আসল ঘটনা কি সেটাও তুলে ধরেছে, সেটাও দেখাবো। তো চলুন আমরা দুইটা ভিডিও একসাথে দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি খালেদা জারিন,
প্রথমে কথা বলছি, আমাকে কেউ যারা নেগেটিভ কমেন্ট করবেন তারা লাইভ থেকে দূরে থাকবেন। আজকে যশোরে যে ঘটনাটা ঘটে গেছে, যশোর 4 বাগারপাড়া অভয়নগর আসন, আমি দল মত বুঝি না, সাদাকে সাদো কালোকে কালো বলতে আমি পছন্দ করি। আজকে যে ঘটনাটা ঘটেছে গোলাম রসুল স্যারের পরিবারের সাথে, স্যার আমার আমি যখন হামিদপুর আলিয়া কলেজে পড়তাম, স্যার আমার স্যারের ওয়াইফও আমার ম্যাম, আমি তাদের কাছে পড়ছি, তাদের সান্নিধ্যে আমি এসেছি। গোলাম রসুল স্যারকে তেমন পাইনি, কিন্তু আশুরা শারমিন ভিনা, সে হচ্ছে আমাদের এই মনিরামপুরের মেয়ে, যে গোলাম রসুল স্যারের ওয়াইফ। তো আজকে তার সাথে যেটা ঘটেছে পুরোপুরি একেবারে মানে কি বলবো, একটা খুবই বাজে একটা কাজ ঘটেছে। আমি দল মত কিছু বুঝি না, অনেকে আসবেন এখন আমাকে গালাগালি করবেন যে তুমি জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছো কেন। আমি দল মত কিছুই জানি না। আমি ব্যক্তি গোলাম রসুলকে চিনি, ব্যক্তি আশুরা শারমিন ভিনাকে চিনি, যাদের দ্বারা আজ পর্যন্ত আমার জানা মতে কারোর কোনো ক্ষতি হয়নি। আমি 2016 সালে ভর্তি হয়েছিলাম হামিদপুর আলহারা কলেজে। আমি 2টা বছর তাদের মানে হামিদপুর আলহারা কলেজে সব স্যার ম্যাডামদের ভালোবাসায় আমি ওই কলেজে পড়ছি। কোন স্যার কেমন, কোন ম্যাম কেমন, কার চরিত্র কেমন, আমি প্রত্যেকের সাথে ভালোভাবে মিশছি। আজকে স্যার তার মেয়েকে বাঁচানোর জন্য যেভাবে একজন এমপি হয়ে নিজে মার খাইলো, আমার একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে লজ্জার। আমি তার সাথে আমার দলীয় পরিচয়ের সাথে যাচ্ছি না, তার পক্ষে আমার দলীয় পরিচয় নিয়েও কথা বলতেছি না। সে জামাত হইতে পারে, সে বিএনপি হইতে পারে, সে আওয়ামী লীগ হইতে পারে, কিন্তু সবার আগে সে মানুষ। আর তার থেকে সব থেকে বড় পরিচয়, তিনি আমার শিক্ষাগুরু, তার ওয়াইফ আমার শিক্ষাগুরু। আজকে অনন্যাকে আমি পার্সোনালি চিনি। ও ছোটবেলা থেকে অসুস্থ, ওর আব্বুকে তেমন পেতো না, কাছে পেতো না। ও হচ্ছে ওর আম্মু ওকে নিয়ে আসতো। ও যখন বড় মানে আমি যখন কলেজে পড়ি তখনও ওকে গালে তুলে খাই দেওয়া লাগছে। ও এমন মানে মানে বাচ্চা সুলভ ওর আচরণ ছিল। ও যদি করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য ধরেন স্যার ক্ষমা চাইছে, কিন্তু স্যার যেভাবে আমি দেখলাম স্যার এইভাবে করে তাকে আটকানোর চেষ্টা করতেছে। ভিনা ফুবু মানে আশুরা শারমিন ভিনা ম্যাম হচ্ছে সামনে যে তাকে হচ্ছে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। এক গাদা মহিলা তারা যে আসছে অনন্যাকে মানে স্যারকে ঠেলে দিয়ে অনন্যাকে মারতেছে। মানে কি নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথাও নেই। স্যার গোলাম রসুল স্যার এমন একজন মানুষ, আপনি দলমত নির্বিশেষে তার কাছে উপকার পায়নি এমন কোনো মানুষ নেই। আর আশুরা শারমিন ভিনা ম্যাম যে কলেজের আর্টস কমার্স সায়েন্স সব স্টুডেন্টকে নিজের সন্তানের মতো দেখতেন, গালে তুলে ভাত পর্যন্ত খাইয়ে দিতেন। আমি যখন হামিদপুর আলিয়া কলেজে পড়তাম এমনও দিন গেছে, ম্যাম আমি পরীক্ষা দিচ্ছি, আমি বাসা থেকে কিছু খেয়ে আসেনি, ম্যাম আমার গালে বলতেছে আম্মু নেই ডিমটা খা। আর তারা আজকে কি করতেছে, আজকে স্যারের সাথে যেটা ঘটছে, অনন্যার সাথে যেটা ঘটছে, ম্যামের সাথে যেটা ঘটছে, আমি মানুষ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো দলীয় পরিচয় দেখতে যাচ্ছি না, আমি কোনো দলীয় পদ পদবিও দেখতে যাচ্ছি না। সে একজন এমপি, আমি তাও দেখতে যাচ্ছি না। সবার উপরে তিনি আমার স্যার। আর একজন ছাত্রী হিসেবে আমি আমার স্যারের অপমান বরদাস্ত করতে পারতেছি না। আমার দেখে কান্না আসতেছে, আমি যখন ভিডিও স্ক্রল করতেছি দেখতেছি আমার স্যার এইভাবে করে আঁকড়াচ্ছে তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু কিছু মহিলা আমার বুঝে আসে না তারা কিভাবে মানে তাদের ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে, তাদের আচরণ বস্তির মহিলাদের থেকেও খারাপ, আমার স্যার মানে আমার গোলাম রসুল স্যার এইভাবে করে মানে ট্যাকেল দিচ্ছে, কিন্তু মানুষজন অনন্যাকে মারবে। একজন মানে রোগীকে মেরে আপনাদের কি লাভ? সে আজ 3-4 দিন ধরে ক্যানোলা চলতেছে তার, সে অসুস্থ, সে মাঝে মধ্যে তার হচ্ছে মানে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমার আশুরা শারমিন ভিনা ম্যামও তাকে কন্ট্রোল করতে পারে না। তার দায় নিয়ে আপনারা একজন মানে সম্মানীয় স্যারের বাড়ি ভাঙলেন, মবের স্বীকার করলেন। আমি কাঁদতেছি, আমি তো ঢুকতে পারলাম না, ওখানে পুলিশ রয়েছে, ডিবি রয়েছে, আমি ঢুকতে পারলাম না, কিন্তু আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি তার ছাত্রী হিসেবে আমার বুক ফেটে কান্না আসতেছিল। কি পরিমাণ ভাবে তাকে হেনস্থা করা হয়েছে, কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে, মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল যেভাবে তাকে মানে কি করছে, মানে কিভাবে মানে স্যারকে অ্যাটাক করছে চারিদিক থেকে। স্যার বারবার বলতেছে যে আমার মেয়েটা সমস্যা, আমি মাপ চাচ্ছি। একজন এমপি হয়ে সে মাথা নত করছে, তারপরেও তাকে আপনারা কিভাবে করে হচ্ছে হেনস্থা করলেন। আমি আশুরা শারমিন ভিনা ম্যামের সম্পর্কে খোঁজ নেবেন, তিনি আমাদের মনিরামপুরের মেয়ে। আর গোলাম রসুল স্যারের সম্পর্কে খোঁজ নেবেন, তাদের দ্বারা আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি। এখন আমাকে কিছু পাবলিক এসে গালাগালি দেবে যে তুমি জামাতের হয়ে কথা বলতেছো। আমি জামাতের হয়ে কথা বলতেছি না, আমি ব্যক্তি গোলাম রসুল, ব্যক্তি আশুরা শারমিন ভিনাকে নিয়ে কথা বলতেছি, যারা আমার শিক্ষাগুরু, আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি।
অপপ্রচার বন্ধ করুন, সঠিক জানুন, তারপরে কথা বলুন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে প্রায় আমি 12 ঘন্টা বাসা অবরুদ্ধ ছিলাম। আমার বাসা কিছু শৃঙ্খল যুবক যারা ভাঙচুরও করেছে। আমার বাসার সামনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা তো শরিয়া, একটা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অবদান রেখেছিলাম। মালিক কর্তৃপক্ষ সব কিছুই জানে। মাদ্রাসার বিভিন্নভাবে কালেকশন করে সহযোগিতা করা, মসজিদের এসি কিনে দেওয়া, সহযোগিতা করা, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। আমি সার্বিক সহযোগিতা করেছি, এলাকার সকল মানুষ সেটা জানে। কিন্তু গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো। আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, ঋণ ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। তারা আমাদেরই ভোটার, এদেশেরই জনগণ। আমি জনগণের বিপক্ষে কোনো ভূমিকা নিতে চাইনি। এই কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমি ধৈর্য ধারণ করেছি এবং প্রশাসনের মাধ্যমে একটা সুরাহা হোক, আমি সেটাই চেয়েছি। এতে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে আপনারা এত বড় দল, 5 জন এমপি যশোরে, আপনারা কিছুই করলেন না কেন। কিন্তু আমি দেখলাম এখানে যদি আমাদের হাজার হাজার জনগণ চলে আসে, তাহলে এখানে এই সাধারণ জনগণের সাথে একটা হিসিং হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে হিসিং হবে। এটা আমি কখনোই চাইনি, কারণ আমি তো কওমি মাদ্রাসার পক্ষে, মাদ্রাসায় ছাত্ররা পড়ুক এর পক্ষেই কিন্তু আমি আছি। আর একটা বিষয় আমি বলতে চাই, গতকাল ঘটনায় আমাদের যশোরের মাননীয় মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি আমার সাথে 2 বার কথা বলেছিলেন। প্রশাসনকে দিয়ে এবং তার কর্মীদেরকে দিয়েও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে মব সৃষ্টি করা হয়েছিল, আমার বাসা ভাঙচুর করা হয়েছিল, তাদের নেতৃবৃন্দকে দিয়ে পরিবেশটা শান্ত করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে মিটিংয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের প্রশাসক ছিলেন, বিএনপির জেলা সেক্রেটারি দিলার হোসেন খোকন ভাই, তারা যে প্রস্তাব দিয়েছেন আমরা সেটাই মেনে নিয়েছি। আমি সেখানে বলেছি যে আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে তার জন্য আমি দুঃখিত এবং আমি মর্মাহত। আমার মেয়েটা সাইকিয়াট্রিক রোগী, সেও যদি কিছু ঘটনা ঘটাই থাকে তাহলে তার জন্য আমি মর্মাহত এবং দুঃখিত। আমি জনগণ নিয়েই পলিটিক্স করি। আমি কওমি মাদ্রাসার জন্যে সংসদে তাদেরও সরকারি সুযোগ সুবিধা তারা বাজেটে অন্তর্ভুক্ত করুক, সে বক্তব্য কিন্তু আমি দিয়েছি। যাই হোক, এখানে যেটা ঘটনা ঘটছে, যে সালিশ হয়েছে বা যেটা মীমাংসা হয়েছে, আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই মীমাংসাটাকে মেনে নিয়ে আমি সেখানে চলে আসছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মামলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত? মামলার ব্যাপারে পুলিশ সুপার মহোদয় বলেছেন যে তারা এটা বিবেচনা করবেন, যদি উভয় পক্ষের একটি হয়েছে, অভিযোগ হয়েছে, সেটা তারা সুরাহা করবেন, এটা আশ্বাস দিয়েছে। আপনি কি মামলা করবেন কিনা এই বিষয়ে? না, আমরা একটা অভিযোগ করেছি থানায় গতকাল, কারণ আমার মেয়েও তো আহত এবং আমার বাসা যায়, আপনারা যাই দেখেন, বাসার অনেকগুলো গ্লাস তারা ভেঙে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি ড্রিল মেশিন দিয়ে আমার বাসার গেট ভাঙছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো বিএনপি এবং কওমির একটা গোষ্ঠী সবাই মিলে ষড়যন্ত্র করে কিন্তু জামাতে ইসলামের এই এমপিকে করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।